আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে, সাথে আছে রাকিব হাসান। দর্শক, আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল হচ্ছে ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত গোত্র, একই সঙ্গে আঞ্চলিক নানা ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরগুলো, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করে দেয় নির্বাচনে জয় পরাজয়ের জটিল সমীকরণ। সেই ধারাবাহিকতায় আজ আমরা সিরাজগঞ্জের 6টি এবং জামালপুরের 5টি আসনের ভোটের হিসেব মিলিয়ে দেখার চেষ্টা করব। বলে রেখে দর্শক, এই যে সিরাজগঞ্জে মোট 6টি আসনে মোট ভোটার এখন পর্যন্ত 26,86,858 জন। এর মধ্যে 13,30,317 জন মহিলা ভোটার রয়েছেন এবং 13,56,424 জন রয়েছেন পুরুষ ভোটার, আর 37 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলার 6টি আসনে মোট ভোটার বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি 1,74,344 জন। ওদিকে 16টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে, একটি উপজেলা রয়েছে। সেই হিসেবে মোট ভোট কেন্দ্র আমরা দেখেছি 165টি, ভোট কক্ষ রয়েছে 793টি, স্থায়ী কেন্দ্র 793টি এবং অস্থায়ী কক্ষ এর মধ্যে রয়েছে 33টি। এবং এখানে প্রার্থী হিসেবে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা, জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহিনুর আলম। অন্যদিকে সিরাজগঞ্জ 2-এর কথা যদি বলি, সেখানে 14টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা এবং 2টি উপজেলা রয়েছে। ভোট কেন্দ্র 162টি, ভোট কক্ষ 896টি এবং এই 896টি কিন্তু স্থায়ী কেন্দ্র। অস্থায়ী কক্ষ রয়েছে আরও 83টি এবং সেখানে প্রার্থী হিসেবে আমরা দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন, জামাত ইসলামী মনোনীত মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন মনোনীত মোহাম্মদ মহিবুল্লাহ রয়েছেন। সব মিলিয়ে এই যে 6টি আসন, সেই 6টি আসনে বৈধ প্রার্থী এখন পর্যন্ত 39 জন। আমরা একটু আসন ভিত্তিক হিসাবটা দেখার চেষ্টা করি, তারপর আলাপ করব দর্শক। যদি আমরা শুরুতে সিরাজগঞ্জ 1 আসনের দিকে তাকাই, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাটা কিন্তু বেশি এবং বরাবরই আমরা দেখেছি এটা বলা যেতে পারে নারী প্রতিনিধিত্ব একটি আসন। এবং এখানে বোঝাই যাচ্ছে নারীদেরকে যারা আস্থায় আনতে পারবেন, নারী ভোটারদেরকে, তাদের আসলে জয়ের দিকে অনেকটা অগ্রসর হওয়ার পথ খোলা থাকবে। তৃতীয় লিঙ্গের সংখ্যা এখন পর্যন্ত এই সমস্ত হিসেব করলে দেখা যাচ্ছে 4টি রয়েছে। 2018 সালে যে ভোটার, সেই ভোটারটাকে বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি এখানে তরুণ ভোটার। তার মানে প্রতি 2 জনের 1 জন যারা ভোট দিতে আসবেন তাদের অন্তত 1 জন পাওয়া যাবে যারা তরুণ ভোটার। আমরা সিরাজগঞ্জ 1 দেখেছি, সিরাজগঞ্জ 2টা একটু দেখে নিতে চাই এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি তরুণ ভোটারদের একটা দাপট প্রায় 16% উপরে। এখানে কিন্তু একটা বড় দাপট রয়েছে। তরুণ ভোটার এখানে 35% প্রায়, তার মানে বোঝা যাচ্ছে 3 জনের অন্তত 1 জন তরুণ ভোটার এখানে পাওয়া যাবে। নারী পুরুষের সংখ্যাটা একেবারে কাটায়, অর্থাৎ 2,34,000 নারী এবং 2,35,000 পুরুষ। কাজেই এই ভোটগুলো আসলে বড় ধরনের ভূমিকা রাখবে। 2008 সালের পর আমরা দেখেছি এখানে প্রচুর ভোটারের পরিমাণ বেড়েছে এবং সংখ্যাটি হিসেব করলে 1,64,000-এরও বেশি। সিরাজগঞ্জ 3 আসনে যদি আমরা একটু দেখি, এবং সেখানেও আমরা তরুণ ভোটারের সংখ্যাটা দেখতে পাচ্ছি 32.84, অর্থাৎ সিরাজগঞ্জ 1, 2, 3-এর মধ্যে তুলনামূলক কম সংখ্যক তরুণ ভোটার এখানে রয়েছে। তার সংখ্যাটি একেবারেই কম নাই, 32.84%। তার মানে এখানেও প্রতি 3 জনের 1 জন অন্তত তরুণ ভোটার আমরা পাবো এবং কাটায় নারী পুরুষের সংখ্যা 2,21,000, 2,22,000। সিরাজগঞ্জ 4 আসন, আমরা বলছিলাম সিরাজগঞ্জে মোট 6টি আসন রয়েছে, তার ভিতরে 4 নম্বর আসনে আমরা আছি 34% উপরে তরুণ ভোটার। আমরা তরুণ ভোটারটাকে সবার আগে বলছি এই অর্থে যে আসলে এখানে তরুণ ভোটাররা সবসময়ই একটা বড় ভূমিকা রেখে এসছে এবং এখন তো আসলে 24-এর অভ্যুত্থানের পর তরুণ ভোটারদের যে রাজনৈতিক সচেতনতা, সেখানে সেটা অনেক বড় রকমের ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, এখানে সর্বোচ্চ সংখ্যক তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 16 জন। সিরাজগঞ্জ 5 আসন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 2008 সালের পর এখানে প্রায় 2 লাখের ওপরে, 2.5 লাখের কাছাকাছি নতুন ভোটার এখানে যুক্ত হয়েছে। সেই হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ তরুণ ভোটার প্রতিনিধিত্ব করা একটা আসন এটা, প্রায় 37%। তার মানে প্রতি 3 জন ভোটারের মধ্যে 1 জন অন্তত তরুণ ভোটার পাওয়া যাবে। সবশেষ সিরাজগঞ্জ 6 আসনটা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা মোট ভোটারের সংখ্যা পাচ্ছি 4,85,000 এবং নারী পুরুষের একটা বড় পার্থক্য রয়েছে বটে, কিন্তু সবচেয়ে লক্ষণীয় ব্যাপার প্রায় 1,68,000-এর মতন তরুণ ভোটার কিন্তু এবার যুক্ত হয়েছে
শতাংশ হিসেবে সেটি 34.49%। আমরা মোটামুটিভাবে সিরাজগঞ্জে 6টি আসন সম্বন্ধে দেখে নিলাম এবং বুঝতে পারছি দর্শক এই সমস্ত আসনগুলো বিশ্লেষণ করলে মূলত 3টি ফ্যাক্টর এখানে আমরা খুঁজে পাচ্ছি। প্রথমত নারী ফ্যাক্টর, কারণ পুরুষ নারী একেবারে সমানে সমান এবং দুটো আসনে নারী পুরুষের তারতম্য সবচাইতে বেশি, সেখানে নারীদের সংখ্যা বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং অবশ্যই তরুণ ভোটাররা একটা বড় ভূমিকা রাখবে। বাকি আলাপটা সেরে নিতে চাই, আমাদের সহকবি সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু যুক্ত হয়েছেন। রাজু, আপনাকে ধন্যবাদ এবং আপনি আসলে ধারাবাহিকভাবে প্রতিবেদন তৈরি করছেন, সিরাজগঞ্জের অলিতে গলিতে ঘুরেছেন, সংকটগুলো নিয়ে আলাপ করেছেন। কাজ করতে গিয়ে আসলে কি মনে হয়েছে এবার আসলে প্রার্থীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি কাজ করতে পারে সিরাজগঞ্জে? রাকিব, আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলা। এই জেলায় কিন্তু অনেক সম্ভাবনা আছে। এই জেলায় যেমন বেকারত্ব আছে, তেমন নদী ভাঙন আছে এবং তাঁত শিল্পটা কিন্তু এখন ধ্বংসের পথে। এই যে সামগ্রিক বিষয় যে সিরাজগঞ্জে কিন্তু অর্থনৈতিক জোর হওয়ার মতো একটা সুন্দর সম্ভাবনার জায়গা, কিন্তু বারংবার যারা ক্ষমতা এসেছে সিরাজগঞ্জকে সবসময় অবহেলার চোখে দেখা হচ্ছে। সিরাজগঞ্জে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পড়েনি। যোগাযোগ এবং রেলপথ এবং নদী পথে একটা অবাধ বিচরণ কিন্তু সিরাজগঞ্জে রয়েছে, কিন্তু এগুলো কিন্তু কোনো সরকারি কাজে লাগায় নাই। আমি যদি বলি যে সম্ভাবনার জায়গাগুলো, সেটা হচ্ছে এই ইকোনমিক জোন এবং সিরাজগঞ্জ বিশেষ শিল্প পার্ক। এটা দুটা যদি পুনরায় চালু হয় সিরাজগঞ্জের কিন্তু বেকার যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং বিগত সময়ে সিরাজগঞ্জের সবচেয়ে বহুল পরিচিত একটা মিল ছিল কমিল শিল্প, সেই মিলটাও বন্ধ হয়ে গেছে। এতে কিন্তু অনেক বেকার হয়ে পড়েছে সিরাজগঞ্জের মানুষ। তবে সিরাজগঞ্জের এই সামাজিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং বেকার সমস্যা দূরীকরণের যে প্রার্থীগুলা সিরাজগঞ্জের বিষয়ে কাজ করবে তাদেরকেই কিন্তু তরুণরা বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে তারুণ্যের যে একটা জয় জয়কার, তারা কিন্তু চাচ্ছে যে যারা তাদের উন্নয়নে আইটি সেক্টর সহ বিভিন্ন উন্নয়নে যে প্রার্থীগুলো কাজ করবে তাদের পক্ষে কিন্তু তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সিরাজগঞ্জের 6টা আসন কিন্তু 4টায় কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটা জোরালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। আসনগুলোর মধ্যে সিরাজগঞ্জের 1 আসন গাজীপুর, সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ এবং সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া এবং 5 হচ্ছে বেলকুচি নোয়াখালী আসন। এখানে জামাত এবং বিএনপির একটা ব্যাপক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এটা আমরা আসলে অনুমানও করতে পারছিলাম ইউসুফ। সেক্ষেত্রে একটু বলবেন, মানে যেহেতু গতকাল থেকেই মোটামুটিভাবে প্রার্থীরা নিজেদের প্রতীক নিয়ে মাঠে নামতে পারছেন এবং আমরা দেখছিলাম সভা সমাবেশ সহ নানাভাবে আসলে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, আজকে আসলে কেমন তৎপরতা দেখতে পাচ্ছেন প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে? গত 22 তারিখের প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে কিন্তু সিরাজগঞ্জের 6টি আসনে কিন্তু প্রার্থীরা এবং তার প্রার্থী নেতা কর্মী এবং দলের সমর্থকরা কিন্তু ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। আমি সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়েছি এবং সরজমিনে গিয়ে দেখেছি তারা কিন্তু সকাল থেকেই কিন্তু কাকডাকা ভোট থেকে কিন্তু তারা তাদের প্রতীককে বিজয়ী করার জন্য কিন্তু মানে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু নারী ভোটারদের একটা বিশাল একটা অংশ রয়েছে যে ভোটারদের বেশি আকৃষ্ট করার জন্য দুই দলই চেষ্টা করছেন। তবে সিরাজগঞ্জের 6টি আসনে কিন্তু বিএনপি কিন্তু 2টা আসনে কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বিজয়ের ব্যাপারে। সেটা হচ্ছে সিরাজগঞ্জের 3 রায়গঞ্জ তারাস আসন এবং সিরাজগঞ্জের 6 সাদাপুর আসন। তাই এখানে কিন্তু জামাত এবং এনসিপি কিন্তু জোরালো কিন্তু ভালো ক্যান্ডিডেট না থাকলে কিন্তু তাদের বিজয়ের সম্ভাবনা বেশি রয়েছে। তবে সিরাজগঞ্জের 8-4টি যে আসন রয়েছে সেই আসনে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, সামাজিক নিরাপত্তার কথা বলছেন, বেকারত্ব দূরীকরণের কথা বলছেন এবং সিরাজগঞ্জের যে অর্থনৈতিক জোন, বিশেষ শিল্প পার্ক এবং ইকোনমিক জোন যেখানে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, সেটা কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু এটা পুনরায় চালু একদম খুব চমৎকার করে আসলে
প্রেক্ষাপটগুলো বলছিলেন এবং বোঝাই যাচ্ছে আসলে সিরাজগঞ্জ জুড়ে এখন নির্বাচনী উৎসবের আমেজ। আপনি তো আছেনই, আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা তথ্যগুলো পাচ্ছি। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে এবং মাঠের খবর, ভোটারদের খবর, সাথে প্রার্থীদের খবরও জেনে নিতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, 6টি আসনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। আমার হাতে জামালপুরের আরও 5টি আসন রয়েছে এবং সেখানকার খবর জানবো। বলে রাখি, এই 5টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন 21,35,098 জন। এর মধ্যে 10,66,881 জন নারী এবং 10,68,197 জন পুরুষ। ওদিকে 20 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলায় মোট ভোট কেন্দ্র 623টি, ভোট কক্ষ 3,883টি। আমরা দেখেছি ভোটার বেড়েছে গত সংসদীয় নির্বাচনের চেয়ে অন্তত 1,35,132 জন। সেক্ষেত্রে 5টি সংসদীয় আসনে আমরা দেখতে পাচ্ছি 31 জন বৈধ প্রার্থী রয়েছে। আমরা একটু পরিসংখ্যান দেখে আসি, তারপর আলাপ করব যাতে করে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি। শুরুতে জামালপুর 1 আসন, 5টি আসনের ভিতরে প্রথম আসন জামালপুরে। সেখানে আমরা 4,31,000-এর ওপরে মোট ভোটার, যেটা একটু আগে জানাচ্ছিলাম। হিসেবে দেখা যাচ্ছে 2.5 লক্ষের ওপরে নতুন ভোটার কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং লক্ষণীয় বিষয়, নারী পুরুষের যে পার্থক্য সেটা মাত্র 1,000, অর্থাৎ 1,000-এর মতো ব্যবধান রয়েছে। কাজেই বোঝা যাচ্ছে নারী এবং পুরুষ দুই ভোটারই আসলে সমান দাপট এই অঞ্চলটিতে রয়েছে। জামালপুর 2 সংসদীয় আসনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটারের ভূমিকা এখানে রয়েছে, 27%। অর্থাৎ আমরা যদি হিসেব করি তাহলে প্রতি 4 জনের মধ্যে অন্তত 2 জন আমরা পাবো যারা নতুন ভোটার হিসেবে এখানে আছেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, নতুন ভোটারের বিপরীতে যদি পুরনো ভোটারের হিসেব করি, সেই ব্যবধানটি প্রায় 80,000-এরও উপরে। আমরা জামালপুর 3 আসনের দিকে খেয়াল করি এবং অনেকেই নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই জায়গাটিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে তরুণ ভোটার, প্রায় 43%। তার মানে প্রতি 2 জনে 1 জন করে তরুণ ভোটার এখানে থাকবেন, যাদেরকে আসলে আকৃষ্ট করতে পারলেই প্রার্থীরা এগিয়ে যেতে পারবেন। জামালপুর 4 আসনটা একটু দেখতে চাই। 5টি আসনের মধ্যে জামালপুর 4 আসন এবং জামালপুর 4 আসনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী পুরুষের পার্থক্য। দর্শক দেখতেই পাচ্ছেন, পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাটা কিন্তু এখানে বেশি এবং তাও প্রায় 3,000-এর কাছাকাছি বেশি। এই যে 3,000 নারীর সংখ্যাটা বেশি, তাহলে বোঝা যাচ্ছে জামালপুর 4 আসনে নারী ভোটারদেরকে যারা আস্থায় আনতে পারবেন, যে প্রার্থীরা, সেই প্রার্থীরা অনেকটাই এগিয়ে যাবেন। যদিও এখানে তরুণ ভোটারের যে হার, সেই হারটা কিছুটা কম দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও সংখ্যাটি একেবারেই কিন্তু কম না, প্রায় 30%। সবশেষ জামালপুর 5 আসনটা একটু খেয়াল করতে চাই এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি, প্রায় 10,000-এর বেশি কাছাকাছি পুরুষের চাইতে নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু 27 জনের ভিতরে 19 জনই রয়েছে কিন্তু এই জামালপুরে তৃতীয় লিঙ্গের। কাজে তৃতীয় লিঙ্গের ভোটার এবং অবশ্যই তরুণ ভোটার এবং অবশ্যই নারী ভোটার, এই 3 ধরনের ভোটকে যে সমস্ত প্রার্থীরা নিজেদের দিকে টানতে পারবেন, তারাই আসলে সমীকরণে এগিয়ে যাবেন। মোটামুটিভাবে জামালপুরের এই 5টি আসন সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে গেছি এবং আগেই জেনেছি। সহকর্মী আনসারি সুমন আমাদের জন্য অপেক্ষা করছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি জামালপুরের আপডেট। আনসারি সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিবেদন পাচ্ছি। পর্যায়ক্রমে নারী ভোটারদের কথা জেনেছি, তরুণ ভোটারদের ভূমিকার কথা জেনেছি। ঠিক এই মুহূর্তে প্রার্থীরা যেহেতু প্রতীক নিয়ে নেমে গেছেন, তারা আসলে কিভাবে ভোটারদেরকে আকৃষ্ট করছেন? প্রচারণার মধ্যে কোনো অভিনবত্ব আপনি দেখেছেন কিনা, নতুন কিছু চোখে পড়েছে কিনা, এবং মূলত কোন কোন সংকটগুলো আছে জামালপুরে? রাকি, আপনাকে ধন্যবাদ। জামালপুর মূলত একটি নদী বেষ্টিত জেলা। যমুনা, ব্রহ্মপুত্রের পাশাপাশি দশানী, জিঞ্জিরাম সহ বেশ কিছু নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং জামালপুরের অর্ধেকের বেশি অংশ কিন্তু চরাঞ্চল। এই জামালপুরের প্রধানতম যেটি সমস্যা, সেটি হচ্ছে নদী ভাঙন। প্রতি বছর এখানে প্রচুর মানুষ তাদের ফসলি জমি, বসত বাড়ি হারিয়ে কিন্তু নিঃস্ব হয়। এই যে চরাঞ্চলের বিপুল সংখ্যক যে জনগোষ্ঠী, তাদের কিন্তু প্রধানতম দাবি থাকে যে নদী ভাঙন রোধ করার একটি স্থায়ী ব্যবস্থা নেওয়ার। বিগত 17 বছর কিন্তু অনেক ভোটার আছেন যারা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি কিংবা ভোট দিতে পারেননি বা ভোট দেওয়ার অধিকার সেটি কিন্তু তারা পাননি। এই 17 বছরে নতুন ভোটারদের একটি বৃহৎ শ্রেণী তৈরি হয়েছে, বিপুল একটি সংখ্যা তৈরি হয়েছে। সেই ভোটাররাও কিন্তু তাদের ভোট এবার প্রয়োগ করবেন। সবাই আশা করছেন এবার একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, সুষ্ঠু এবং নিরাপদ নির্বাচন হবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই ভোটাধিকার প্রয়োগের আগে ভোটাররা যে দাবিটি জানান যে নদী ভাঙন রোধ যেমন করতে হবে,
তেমনি বিপুল সংখ্যক যে বেকার জনগোষ্ঠী রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানাই যে জামালপুরে কিন্তু ইউরিয়া সারের একটি বৃহৎ কারখানা, যমুনা ফার্টিলাইজার। আচ্ছা আচ্ছা, এখানে যদি সুমন একটু যদি আপনাকে থামায় আনসারি সুমন, আপনি শুধুমাত্র জামালপুর 4 আর 5 এই দুটো আসন সম্বন্ধে যদি কোনো বিশেষ তথ্য জানাতে পারেন, কারণ আমরা দেখছিলাম দুটো আসনেই পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি। জামালপুর 5-এর তো প্রায় 13,000 বেশি পুরুষের চাইতে নারী ভোটার। কাজেই এই দুটো আসনে কোন কোন বিষয়গুলো বড় ফ্যাক্টর হতে পারে প্রার্থীদের জন্য? রাকিব, জামালপুর আপনি জানেন নকশি কাঁথায় জামালপুরের ব্র্যান্ডিং পণ্য। জামালপুরে কিন্তু প্রায় 5 লাখের বেশি নারী এই নকশি কাঁথার সাথে যুক্ত। কিন্তু নকশি কাঁথার উন্নয়নে বা নারীদের উন্নয়নে গত সময়গুলোতে কিন্তু উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি, তাদের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। তবে নতুনত্বের যে গত 5 আগস্টের পরে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, ভোটাররা কিন্তু সেই প্রত্যাশাটাকে কাজে লাগাতে চাইবে। তাদের যে প্রত্যাশা যে জামালপুরের উন্নয়নে, নারীদের কর্মসংস্থানে, নারীদের উদ্যোক্তা হিসেবে বেড়ে উঠতে যিনি সবচেয়ে বেশি কাজ করবেন, যার কাছে বেশি ভরসা পাবে, সেই নারীরা কিন্তু সেই প্রার্থীকে এবার ভোট দিবেন। এবং জামালপুরের শৈশবাড়ি যে আসন জামালপুর 4, সেটির মূল সমস্যা যেখানে রয়েছে সেখানে প্রায় সবগুলো সেক্ষেত্রে প্রার্থীদের যে প্রচারণার কৌশল, আনসারি সুমন, সেক্ষেত্রে প্রার্থীদের যে প্রচারণার কৌশল, সেখানে আসলে নারীদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনার কথা জানিয়েছেন কিনা এবং পুরো সার্বিকভাবে চিত্রটা কেমন দেখছেন প্রচারণার? রাকিব, এইবারের নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু 5টি আসনে একটি বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটা দল তাদের নারী কর্মীদের বাড়ি বাড়ি পাঠানোর পাশাপাশি তারা কিন্তু নারী সমাবেশ করছে। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এই সমাবেশটা অনেক বেশি হয়েছে। তারা দীর্ঘ সময় ধরে এই কার্যক্রমটা পরিচালনা করছে, যে নারীদের সম্পৃক্ত করে যে সভাগুলো করছে, উঠান বৈঠকগুলো করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। এটা কিন্তু সব দলের পক্ষ থেকে করা হচ্ছে এবং নারীদের সম্পৃক্ততা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে জামালপুরের 5টি আসনেই এবার বেশি হচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় একটু যুক্ত করে দেবেন। এবার প্রার্থীদের আসলে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ নিতে হবে। সেই চ্যালেঞ্জগুলোর ভিতরে একটা হচ্ছে দলীয় যে কোন্দলের ব্যাপার, অর্থাৎ একটা প্রার্থী তাদের দলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা সব জোটের মধ্যেই কম বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা নির্বাচনের মাঠে কতটা ভূমিকা রাখতে পারে, কতটা মাথা ব্যথার কারণ হতে পারে, কতটা বড় রকমের আসলে শিরোনাম হওয়ার একটা সম্ভাবনা দেখছেন আপনি? আগে জামালপুরের 5টি সংসদীয় আসনের মধ্যে মেলন্দ মাদার জামালপুর 3 যে আসনটি, সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং তাকে ইতিমধ্যে দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কিন্তু নির্বাচনের মাঠে দলীয় একজন প্রার্থী যখন স্বতন্ত্র নির্বাচন করে, সেটির প্রভাব তো অবশ্যই থাকে এবং মেলন্দ মাদার আসনে তার কিছুটা প্রভাব অবশ্যই পড়বে। এবং এই জামালপুরের 5টি আসনে কিন্তু বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা আসনেই এখানে হেভিওয়েট প্রার্থী যেমন রয়েছে, তেমনি নতুন প্রার্থী রয়েছে এবং জামায়াত ইসলাম বিশেষ করে 5টি আসনেই তাদের কার্যক্রম জোরালো করেছে। পাশাপাশি অন্য যে দলগুলো আছে, প্রার্থীরা আছে, তারাও কিন্তু মোটামুটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে আমাদের 5টি আসনেই জামাত এবং বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ আনসারি সুমন, একটা বিষয় 1 মিনিটের মধ্যে একটু জেনে নিতে চাই। অনেকগুলো তথ্য আসলে জানাচ্ছিলেন, একটা বিষয় একটু জানাবেন, সেটা হচ্ছে যেহেতু নদী বেষ্টিত একটা অঞ্চল এটা, কাজেই প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য আলাদা কোনো পরিকল্পনার কথা কেউ জানিয়েছে কিনা, ছোট করে 1 মিনিটের মধ্যে? রাকিব, জামালপুরের যেসব নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যারা করছে, বড় এবং ছোট দলগুলো, সব প্রার্থীরই কিন্তু মূল এজেন্ডা সেটি হচ্ছে তারা জনগণের যে নদী ভাঙ্গন সেটি যেমন রোধ করতে চান, তেমনি বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান এবং অন্যায়, অবিচার, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণে তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের থেকে তারা আশ্বস্ত করছেন যে তাদের দল সরকার গঠন করলে একটি সুস্থ, সুন্দর এবং সামগ্রিকভাবে মানবিক সমাজ গঠনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
অনেক ধন্যবাদ আনসার সুমন। অনেকগুলো তথ্য আসলে পরিষ্কারভাবে আমরা এটা জেনে গেলাম, একটা চিত্র ধারণা পেলাম, এবং নিশ্চয়ই আপনি তো আছেন নির্বাচনের একদম সময় ঘনিয়ে এসেছে, দ্বার প্রান্তে বলা যায়, প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন নিজেদের প্রতীক নিয়ে, সে খবর তো আমরা পেতে থাকবো। অনেক ধন্যবাদ। সকম আনসারি সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জামালপুরের কথা আমাদেরকে জানাচ্ছিলেন, জামালপুরের আপডেটগুলো জানছিলাম, এবং এর আগে আমরা সিরাজগঞ্জ নিয়ে কথা বলেছি। এবং বলে রাখি দর্শক, আমরা আমাদের মতো করে তো অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক আপনাকে মেলাতে হবে, এবং কোন হিসেবে সেটা মেলাবে সেটা কিন্তু আপনিই ভালো জানেন। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে, এবং আমরা চেষ্টা করব সেদিন গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলার ভোটের অঙ্ক মিলিয়ে ফেলতে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।